হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস চতুর্থ শ্রেণীর আমাদের চারপাশের পরিবেশ বইয়ের পাঠ নং 10 ব্রহ্মপুত্র থেকে বরাক পর্যন্ত এই পাঠটির আমি অনুশীলনী ক্রিয়াকলাপ এবং এক্সট্রা কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে চলো এই পাঠটির আমি প্রথমে অনুশীলনী তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে অনুশীলনীর 1 নম্বর দেখে দেওয়া হলো যে নিচে প্রশ্নগুলির সঠিক উত্তর অনুযায়ী কাছের গোল বৃত্তটি পূরণ করো। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন দেখে নাও যে অসমে দুটি প্রধান নদী কোনটি। তাহলে দেখতে পাচ্ছ 4টা অপশনের মধ্যে তোমার সঠিক আনসার 2 নম্বর হয়ে যাবে যে ব্রহ্মপুত্র ও বরাক হয়ে যাবে। তাহলে 2 নম্বর বৃত্তটি তুমি কীভাবে পূরণ করে দেবে, বৃত্তটি পূর্ণ করবে। নেক্সট দেখে নাও খ নম্বর দেওয়া হলো যে কোথায় সাধারণত জুম চাষ করা হয়। তাহলে 4টি অপশনের মধ্যে তোমার 3 নম্বর হয়ে যাবে সঠিক আনসার যে পাহাড়ে ঢালু জমিতে। ঠিক আছে, তাহলে 3 নম্বর বৃত্তটি তুমি পূর্ণ করে দেবে। তারপর নেক্সট গ নম্বর দেখে নাও দেওয়া হলো যে নদীর আশেপাশের এলাকায় কেন চাংঘর তৈরি করা হয়। তাহলে দেখতে পাচ্ছ 4টি অপশনের মধ্যে তোমার সঠিক আনসার 3 নম্বর হয়ে যাবে বন্যা থেকে রক্ষা পেতে। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি 3 নম্বর বৃত্তটি পূর্ণ করে দেবে। তারপর নেক্সট 2 নম্বর দেখে না শূন্যস্থান পূরণ করো। তাহলে প্রথম কোয়েশ্চেন হলো যে অসম মূলত ড্যাশটার প্রাকৃতিক বিভাগে বিভক্ত। তাহলে তুমি এখানে শূন্যস্থানে লিখবে 3টি হয়ে যাবে। ঠিক আছে, 3টা প্রাকৃতিক বিভাগে বিভক্ত, তাহলে তুমি এখানে 3 লিখে নেবে। খ নম্বর কোশ্চেন দেখে নাও যে অসমের সীমায় ড্যাশটি দেশ আছে। তাহলে অসমের সীমায় 2টি দেশ আছে, এখানে তুমি 2 লিখে নেবে। ঠিক আছে, 2টি দেশ আছে। গ নম্বর দেখে নাও অসমের উপজাতিদের ড্যাশটা গোষ্ঠীতে বিভক্ত করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে তুমি 2টা লিখে নেবে, 2 লিখে নেবে। ঠিক আছে, 2টা গোষ্ঠীতে বিভক্ত করা যেতে পারে। ঘ নম্বর কোশ্চেন হলো যে অসমের ড্যাশ অঞ্চলে ঘন জনবসতি পাওয়া যায়। তাহলে এখানে তুমি আনসার লিখে নেবে যে সমতল। ঠিক আছে, সমতল অঞ্চলে ঘন ঘন জনবসতি পাওয়া যায়। ঠিক আছে, এভাবে কিন্তু শূন্যস্থান তোমরা পূর্ণ করে দেবে। তারপর নেক্সট 3 নম্বর দেখে নাও কোশ্চেন হলো যে সঠিক উত্তর লেখো। প্রথম কোশ্চেন হলো যে কোন ধরনের স্থানের জন্য চাংঘর উপযুক্ত। তাহলে তোমরা আনসারটা এইভাবে লিখবে যে দেখে নাও বন্যপ্রাণী, তারপর পোকামাকড় হয়ে যাবে এখানে। ঠিক আছে, আমি শুদ্ধ করে লিখে দিচ্ছি। পোকামাকড় ইত্যাদির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পাহাড়ি অঞ্চলে চাংঘর তৈরি করা। তাছাড়া নদী কাছাকাছি ঘন ঘন বন্যার ঝুঁকিপূর্ণ বন্যা কবলিত সমতল অঞ্চলেও লোকেরা চাংঘর তৈরি করে বাস করে। সুতরাং পাহাড়ি অঞ্চল এবং বন্যা কবলিত সমতল অঞ্চল চাংঘর তৈরির জন্য উপযুক্ত স্থান। তারপর নেক্সট খ নম্বর কোশ্চেন দেখে নাও যে জুম চাষ কীভাবে করা হয়। তাহলে আনসার হবে কার্বি আংলং এবং ডিমা হাসাও পার্বত্য অঞ্চলের মানুষ জুম চাষ করে। তারা পদ্ধতিতে পাহাড়ের ঢালু জমিতে বন জঙ্গল কেটে পুড়িয়ে পরিষ্কার করে চাষের জমি তৈরি করে। এই জমিতে বিভিন্ন ফলমূল, আদা, হলুদ, ভুট্টা, ঔষধি গাছ ইত্যাদির চাষ হয়। ঠিক আছে, এভাবে কিন্তু আনসার তোমরা লিখবে। নেক্সট 4 নম্বর দেখে নাও দেওয়া হলো যে রেখা টেনে ক অংশের সঙ্গে খ অংশ মেলাও। তাহলে তুমি ক অংশ আছে, এখানে খ অংশ আছে, তুমি ক অংশের সঙ্গে খ অংশ মেলাবে। তাহলে দেখতে পাচ্ছ প্রথম হয়ে যাবে তোমার ব্রহ্মপুত্র উপত্যকা। তাহলে তুমি লিখবে যে ব্রহ্মপুত্র নদীর ধারা সৃষ্ট সমতল এলাকা হয়ে যাবে। তারপর হয়ে যাবে বরাক উপত্যকা। তাহলে লিখবে তুমি দাগিয়ে নেবে যে বরাক নদী ও তার উপনদী ধারা সৃষ্ট সমতল এলাকা হয়ে যাবে। তারপর নেক্সট দেখে নাও পার্বত্য অঞ্চল দিয়ে তুমি মিলাবে যে রাস্তা পথের জন্য সুবিধাজনক নয়। তারপর দেখে নাও সমতল অঞ্চল দিয়ে লিখবে দাগিয়ে তুমি দাগাবে যে ঘন জনবসতি হয়ে যাবে। তারপর শ্রী সূর্য পাহাড় দিয়ে তুমি দাগ মিলিয়ে নেবে যে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক স্থান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু তোমরা ক অংশের সঙ্গে খ অংশ মিলিয়ে নেবে।
তারপর নেক্সট 5 নম্বর কোয়েশ্চেন দেখে নাও যে অসমকে নদী মাতৃক রাজ্য কেন বলা হয়। তাহলে তোমরা আনসারটা লিখবে। উত্তর দিয়ে লিখবে যে অসমের মধ্য দিয়ে অনেক নদী ও উপনদী প্রবাহিত হয়, এর জন্য অসমকে নদী মাতৃক রাজ্য বলা হয়। 6 নম্বর কোয়েশ্চেন হলো যে অসমের কতগুলি প্রধান ভৌগোলিক বিভাগ রয়েছে এবং সেগুলো কি কি। তাহলে আনসার তোমরা লিখবে যে অসমের প্রধানত ভৌগোলিক বিভাগ 3টি। প্রথম হয়ে যাবে ব্রহ্মপুত্র উপত্যকায়। খ নম্বর দিয়ে লিখবে তুমি কার্বি আংলং এবং ডিমা হাসাও ও পার্বত্য অঞ্চল, এবং গ নম্বর দিয়ে লিখবে বরাক উপত্যকায়। ঠিক আছে। তারপর 7 নম্বর কোয়েশ্চেন হলো যে নিচের বিষয়গুলির মধ্যে পার্থক্য লিখো। দেখতে পাচ্ছ এখানে ক নম্বর দেওয়া হলো যে নদী ও উপনদী। তারপর খ নম্বর দেওয়া হলো পাহাড় ও পর্বত। তাহলে তুমি উপনদী এবং নদী দিয়ে তুমি বাক্য রচনা পার্থক্য লিখবে যে নদী সাধারণত কোনো উচ্চভূমি বা পাহাড় পর্বত থেকে উৎপন্ন হয়, সরাসরি সাগর বা মহাসাগরের পরে যার নির্দিষ্ট প্রবাহপথ ও অববাহিকা থাকে। অন্যদিকে উপনদী হলো ছোট নদী যা কোনো মূল নদীতে এসে মিলিত হয় এবং প্রধান নদীর জল প্রবাহ ও আয়তন বৃদ্ধি করে। উদাহরণ ব্রহ্মপুত্র একটি নদী এবং সুবর্ণশিরি তার উপনদী হয়ে যাবে। তারপর পাহাড় ও পর্বত দিয়ে তুমি বাক্য রচনা পার্থক্য লিখবে তুমি। সাধারণত 1000 মিটারের কম উচ্চতা এবং মৃদু ঢালুযুক্ত উচ্চভূমিকে পাহাড় বলা হয়। ক্ষয় বা ক্ষয় কার্যের ফলে পাহাড় গঠিত হয়। অন্যদিকে 1000 মিটারের বেশি উচ্চতা, খাড় ঢাল ও সুনির্দিষ্ট চূড়া বিশিষ্ট বিশাল শিলাস্তম্ভকে পর্বত বলে। সংক্ষেপে বলা যায় পর্বত হলো পাহাড়ের চেয়ে অনেক বেশি উঁচু, খাড়া এবং বড় আকৃতি ভূবয়। উদাহরণ হিমালয় পর্বতমালা, পাহাড়, কার্বি আংলং পাহাড়। ঠিক আছে। এভাবে কিন্তু পার্থক্য তুমি লিখে নেবে। তারপর লাস্ট গ নম্বর দেখে নাও দেওয়া হলো যে মালভূমি ও সমভূমি। তাহলে মালভূমি হলো সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত খাড়া ঢালুযুক্ত কিন্তু উপরিভাগ সমতল অঞ্চল, যেমন দাক্ষিণাত্য মালভূমি। অন্যদিকে সমভূমি হলো সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি নদীর পলি জমে তৈরি হওয়া বিস্তৃত ও সমতল ভূখণ্ড, যেমন সিন্ধু গঙ্গা সমভূমি। ঠিক আছে। এভাবে কিন্তু পার্থক্য তোমরা লিখে নেবে। তারপর দেখে নাও প্রথম পেজের আমি 10 নম্বর পার্টের আমি প্রথম পেজে দেখে নাও নিচে কোয়েশ্চেন আছে যে এসো লিখে উপরের ভারতের মানচিত্রটি দেখো এবং অসমের রাজ্যটি চিহ্নিত করো এবং লিখো। ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে অসমের মানচিত্র। পরীক্ষার কিন্তু ফাইনাল পরীক্ষায় অসমের মানচিত্র আসে, তাহলে কিন্তু ভালোটিকে তোমরা অসমের মানচিত্রটা ভালোটিকে আঁকার চেষ্টা করবে বা শিখে রাখবে। তারপর দেখে নাও দেওয়া হলো যে ভারতের কোন দিকে অসম অবস্থিত। তাহলে তোমরা আনসারটা লিখবে যে ভারতের উত্তর পূর্ব দিকে অসম অবস্থিত। তারপর দেখে নাও 2 নম্বর কোশ্চেন হলো যে অসমের কোন কোন দিকে কি কি রাজ্য বা দেশ আছে। তাহলে তোমরা পূর্ব দিকে লিখবে নাগাল্যান্ড, মণিপুর। পশ্চিম দিকে হয়ে যাবে তোমার পশ্চিমবঙ্গ, বাংলাদেশ। উত্তর হয়ে যাবে তোমার ভুটান, অরুণাচল প্রদেশ। দক্ষিণ দিকে হয়ে যাবে বাংলাদেশ, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আনসারটা তোমরা লিখবে। তারপর নেক্সট 83 নম্বর পেজে দেখে নাও। 83 নং পেজে আছে এসো লিখি। উপরের মানচিত্রটি পর্যবেক্ষণ করো এবং লিখো। তাহলে মানচিত্রটি পর্যবেক্ষণ করবে, তারপরে অ্যান্সার তুমি করবে। তাহলে দেখে নাও কোশ্চেন হলো যে ব্রহ্মপুত্রের উপনদীগুলির নাম লিখো। তাহলে ব্রহ্মপুত্রের উপনদীগুলির নাম তোমরা দেখে নাও এইভাবে লিখবে যে সোনকুশ হয়ে যাবে, মানস হয়ে যাবে, কপিলি হয়ে যাবে, জিয়া ভরলি হয়ে যাবে, ধনশিরি হয়ে যাবে, সুবর্ণশিরি, বুড়ি দিহিং হয়ে যাবে, দিহিং, দিবাং, লোহিত হয়ে যাবে। তারপর বরাক নদীর উপনদীগুলির নাম হয়ে যাবে সোনাই, ধলেশ্বরী, লঙ্গাই হয়ে যাবে। ঠিক আছে। এভাবে কিন্তু আনসার তোমরা লিখে নেবে। তারপর দেখে নাও ক্রিয়াকলাপ এঁকে দেওয়া হলো যে তুমি যে জেলায় বাস করো সেটি কোন প্রাকৃতিক বিভাগের অন্তর্ভুক্ত। তোমার জেলার নদী, পাহাড়, মালভূমি বা অন্যান্য উচ্চভূমি যদি থাকে তা নাম লিখে নিচের তালিকাটি পূরণ করো। তাহলে জেলার নাম লিখবে, প্রাকৃতিক বিভাগ, নদী, জলধরা, পাহাড় তুমি এখানে লিখবে।
তাহলে তোমরা জেলা লিখে নেবে কাছাড়, প্রাকৃতিক বিভাগ হয়ে যাবে বরাক উপত্যকার, নদী বা জলধারা দিয়ে তুমি লিখবে বরাক নদী, জাটিঙ্গা, সোনাই, ধলেশ্বরী উপনদীর সমূহ। তারপর পাহাড় দিয়ে লিখবে তুমি ভুবন পাহাড়। ঠিক আছে, এভাবে কিন্তু তুমি বক্সটা কমপ্লিট করে দেবে। তারপর নেক্সট ক্রিয়াকলাপ 2তে দেওয়া হলো যে তোমার এলাকার কৃষকরা কী কী ফসল চাষ করেন এবং কিভাবে তা করেন তা লক্ষ্য করো এবং নিচের তালিকাটি পূরণ করো। তাহলে তুমি এখানে নাম লিখে নেবে, কিভাবে মাটি চাষ করা হয় লাঙ্গল বা ট্র্যাক্টর দিয়ে তুমি এখানে লিখবে, এবং কৃষি এলাকাটি কি পাহাড়ি নাকি সমতল সেটাও তুমি কিন্তু বক্সে লিখবে। তাহলে তুমি আনসারটা এইভাবে বক্সটা লিখে কমপ্লিট করতে পারবে। তাহলে এইভাবে লিখবে যে নাম দিয়ে দেবে কাছাড় বা জায়গার নাম বরখোলা দিতে পারো। লাঙ্গল না ট্র্যাক্টর দিয়ে তাহলে তুমি লাঙ্গল এবং ট্র্যাক্টর উভয় দিয়ে হয়ে যাবে, এবং এলাকাটি পাহাড়ি নাকি সমতল তাহলে তুমি এখানে সমতল লিখতে পারো। ঠিক আছে, যদি পাহাড়ি থাকে তাহলে তুমি পাহাড়ি লিখবে। ঠিক আছে, তাহলে আমি এখানে সমতল লিখে নিলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু কমপ্লিট করবে। তারপর নেক্সট ক্রিয়াকলাপ 3 দেখে নাও, 3 নম্বর হয়ে যাবে যে অসমের উপজাতি সম্প্রদায়ের নাম লিখো এবং নিচের তালিকাটি পূরণ করো। দেখতে পাচ্ছ উপজাতি হয়ে গেছে পার্বত্য সমতল উপজাতি, শাক সবজি এবং সাজ পোশাকই হয়ে যাবে এবং উৎসব। তাহলে কিন্তু এগুলি তুমি আবার বক্সটা কমপ্লিট করবে। তাহলে তুমি কিন্তু এইভাবে লিখতে পারো যে জাতি দিয়ে হয়ে যাবে কার্বি, রাভা, দেউরি, মিসিং, ডিমা হাসা, বারো হয়ে যাবে। সমতল পার্বত্য বা সমতল উপজাতি হয়ে যাবে পার্বত্য উপজাতি। শাক পোশাক হয়ে যাবে কার্বির যে পেকক, মেখলা এবং ওরানকে মহিলাদের পোশাক এবং চয়। রিকং পুহা পুরুষেরা পরেন। তাদের উৎসব হয়ে যাবে রংকার, চমাঙ্কান, দেওল, কাছারি দাম হয়ে যাবে। রাভা দেখতে পাচ্ছ, রাভা হয়ে যাবে তোমার সমতল উপজাতি। মহিলারা রূপান, কামবাং, লাবক পরেন। পুরুষেরা ধুতি, জামা ও পাজার পরেন। ওদের উৎসব হয়ে যাবে তোমার বাইক্ষ পূজা হয়ে যাবে। দেউরি হয়ে যাবে সমতল। ওদের সাজ পোশাক হয়ে যাবে মেয়েদের ইঙ্গু, বাইখা এবং পুরুষদের শলা, ইঙ্গুক, সেলেং হয়ে যাবে। ওদের উৎসব হয়ে যাবে ইবাকু, বিচু। ঠিক আছে, এইভাবে উৎসবের নাম লিখবে। তারপর দেখতে পাচ্ছ মিসিং হয়ে যাবে সমতল। ওদের উৎসব, ওদের সাজ পোশাক হয়ে যাবে কুপপ, সরি, পোটারি হয়ে যাবে। তা ওদের উৎসব হয়ে যাবে আলিয়াই লিঙ্গা হয়ে যাবে। ডিমাহাসা হয়ে যাবে ডিমাহাসা এবং কার্বি আংলংয়ের ও পার্বত্য উপজাতি। ওদের সাজ পোশাক হয়ে যাবে, তাহলে সাজ পোশাক হয়ে যাবে রিজাম ফাইন, বাথর মাইঙ্গো হয়ে যাবে। ওদের উৎসব হয়ে যাবে বুসু, ডিমা। তারপর 12 হয়ে যাবে তোমার পার্বত্য সমতল। ওদের সাজ পোশাক হয়ে যাবে দখনা এবং গামছা। ওদের উৎসব হয়ে যাবে তোমার বৈশাখু। ঠিক আছে, এভাবে কিন্তু তুমি কমপ্লিট করে নেবে। তারপর দেখতে পাচ্ছ 86 নং পেজে একটি কোয়েশ্চেন আছে, যেটা আমি তোমাদেরকে আনসার করিয়ে দেব যে তোমার জেলার স্মৃতি সৌধগুলির নাম লিখো। তাহলে তোমরা আনসারটা এইভাবে লিখবে যে আমার জেলার নাম হয়ে যাবে কাছাড় জেলার প্রধান স্মৃতিসৌধ হয়ে যাবে কাছারি রাজাদের রাজধানী, খাসপুরে রাজবাড়ি, সিংদুয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই আনসারটা তোমরা কিন্তু অবশ্যই লিখতে পারো। তারপর নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে দলগত কার্যকলাপ। একসঙ্গে মিলে একটি দলে আলোচনা করো এবং তোমাদের অঞ্চল সম্পর্কে নিম্নলিখিত পদ্ধতিতে লিখো। তাহলে আমি আমার অঞ্চল সম্বন্ধেই লিখছি, তাহলে তোমরা দেখে নাও। ভূপ্রাকৃতিক পরিবেশ সমতল বা পাহাড়ি। তাহলে আমি তো এখানে লিখে দিয়েছি যে সমতল হয়ে যাবে। উপনদীগুলি হয়ে যাবে বরাক উপনদী, সোনাই, লঙ্গাই, ধলেশ্বরী হয়ে যাবে। বাসিন্দাদের প্রধান জীবিকা হয়ে যাবে কৃষিকার্য। এই অঞ্চলের চাষ ফসল হয়ে যাবে
প্রধান ফসল ধান এবং অন্যান্য ফসল পাট সরিষা আখ বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল। পরিবহন ব্যবস্থা হয়ে যাবে ভালো এবং বাড়িঘর হয়ে যাবে ভালো। তাহলে এইভাবে কিন্তু তোমরা তোমার অবশ্যই অঞ্চলের বিষয় লিখে এইভাবে ফিল আপ করতে পারো। ঠিক আছে, তারপর এই পার্টটির অতিরিক্ত কোশ্চেন দেখে না, যেটা তোমরা কিন্তু খাতায় লিখে অবশ্যই শিখতে পারো। তাহলে প্রথম কোশ্চেন হলো যে অসম রাজ্যের সীমায় অবস্থিত দুটি বিদেশি রাষ্ট্রের নাম লিখো। তাহলে হয় যে ভুটান ও বাংলাদেশ। 2 নম্বর কোশ্চেন হলো অসম মূলত কয়েকটি প্রাকৃতিক বিভাগ বিভক্ত ও কী কী। তাহলে হয়ে যাবে অসম মূলত 3টি প্রাকৃতিক বিভাগে বিভক্ত। প্রাকৃতিক বিভাগগুলি হয়ে যাবে ব্রহ্মপুত্র উপত্যকা, কার্বি আংলং এবং ডিমা হাসাও পার্বত্য অঞ্চল। গ নম্বর দিয়ে লিখবে বরাক উপত্যকা। 3 নম্বর কোশ্চেন হয়ে যাবে বরাক উপত্যকার মুখ্য নদীটির নাম কি। তাহলে হয়ে যাবে বরাক হয়ে যাবে। 4 নম্বর কোশ্চেন হয়ে যাবে ব্রহ্মপুত্র নদীর দুটি উপনদীর নাম হয়ে যাবে তোমার সনকুশ এবং মানস হয়ে যাবে। 5 নম্বর কোশ্চেন হবে যে চাঙ্গর মূলত কি উপকরণ দিয়ে তৈরি করা হয়। আনসার হয়ে যাবে খড় বাঁশ এবং কাঠ ব্যবহার করে তৈরি করা হয়। 6 নম্বর কোশ্চেন হবে যে অসমের কোথায় জুম চাষ করা হয়। আনসার হয়ে যাবে কার্বি আংলং এবং ডিমা হাসাও পার্বত্য অঞ্চলে পাহাড়ের ঢালু জমিতে জুম চাষ হয়। 7 নম্বর কোশ্চেন হবে যে চাঙ্গর অসমের কোথায় দেখা যায়। অসমে আনসার হয়ে যাবে যে পাহাড়ি অঞ্চলে এবং নদীর কাছাকাছি ঘন ঘন বন্যার ঝুঁকিপূর্ণ সমতল অঞ্চলে চাঙ্গর দেখা যায়। 8 নম্বর কোশ্চেন হলো যে অসমের মানুষের প্রধান জীবিকা কি। তাহলে হয়ে যাবে কৃষি। 9 নম্বর কোশ্চেন হবে উদ্যান শস্য হিসাবে চাষ করা হয় এরূপ কয়েকটি শস্যের নাম লিখো। তাহলে হয়ে যাবে বিভিন্ন ফলমূল আদা হলুদ ও ওষুধি গাছ হয়ে যাবে। 10 নম্বর কোশ্চেন হয়ে যাবে যে অসমের জনজাতিরা মূলত কয়টি গোষ্ঠীতে বিভক্ত এবং কি কি। তাহলে আনসার হয়ে যাবে অসমের জনজাতিরা মূলত 2টি গোষ্ঠীতে বিভক্ত, পার্বত্য উপজাতি এবং সমতল উপজাতি। 11 নম্বর কোশ্চেন দেখে না যে ডিমা হাসাও কাছের রাজ্যের রাজধানী কোথায় ছিল। হয়ে যাবে মাইবং। অসমের প্রধান নদী দুটি কী কী। তাহলে হয়ে যাবে ব্রহ্মপুত্র এবং বরাক হয়ে যাবে। বরাক নদীর 2টি উপনদীর নাম লেখো। তাহলে হয়ে যাবে সোনাই ধলেশ্বরী। রংঘর অসমের কোথায় অবস্থিত। আনসার হয়ে যাবে শিবসাগরে। 15 নম্বর তারপর 15 নম্বর কোশ্চেন দেখানো দেওয়া হলো যে ব্রহ্মপুত্রের উপত্যকা বলতে কি বুঝো। আনসার হয়ে যাবে ব্রহ্মপুত্র নদী এবং তার উপনদীগুলির দ্বারা সৃষ্ট সমতল অঞ্চলকে ব্রহ্মপুত্র উপত্যকা বলে। লাস্ট দেখে নাও কোশ্চেন হলো যে 16 নম্বর যে বরাক উপত্যকার বলতে কি বুঝো। আনসার হয়ে যাবে বরাক নদী ও তার উপনদীগুলির দ্বারা সৃষ্ট সমভূমি অঞ্চলটির বরাক উপত্যকা নামে পরিচিত। ঠিক আছে, তাহলে এই পার্টির ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।